হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS2 ম্যাথ সলিউশন। আগের দিন তোমাদের রিয়েল নাম্বার নবম শ্রেণী গণিত প্রকাশ বই থেকে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার আমরা কিছু করেছিলাম। এবার বাকি যেগুলো বাকি ছিল সেগুলো আজ শুরু করছি। আচ্ছা, কোনো রিয়েল নাম্বার, কোনো পেজ নাম্বার হচ্ছে 10, পেজ নাম্বার 10। কোনো রিয়েল নাম্বার এ ও বি যদি বাস্তব সংখ্যা হয় দুটো, এ ও বি যদি দুটো বাস্তব সংখ্যা হয়, তাহলে এক নম্বর হচ্ছে এ লেস দ্যান বি, বি লেস দ্যান এ। এটা যদি হয় এ লেস দ্যান বি, বি লেস দ্যান এ হলে এটাকে আমরা ইমপ্লাই করতে পারবো এ ইকাল টু বি সব সময়। এটা অলওয়েজ, এটা সব সময় হয়। আচ্ছা, 2 নম্বর নিয়ম কি? এ ইকাল টু বি, বি ইকাল টু ইজিক্যাল টু সি যদি হয়, এটা অলওয়েজ ইমপ্লাই করবে এ ইজিক্যাল টু সি। 3 নম্বর হচ্ছে যদি এ লেস দ্যান বি, বি লেস দ্যান সি হয়, তাহলে এ লেস দ্যান সি হবে সব সময়ের জন্য। আচ্ছা, 4 নম্বর নিয়ম কি? এ ইজিক্যাল টু বি, এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস সি, দুপাশেই যদি সি যোগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এ লেস দ্যান বি যদি হয়, তাহলে এ প্লাস সি লেস দ্যান যদি হয়, সেক্ষেত্রেও যদি সি একটা নাম্বার যদি দুপাশে যোগ করি তাহলে সেই লেস দ্যানই হবে। আচ্ছা, যেখানে এ বি সি এগুলো সবই বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে এ ইজিক্যাল টু যদি বি হয়, এ ক্রস সি ইজিক্যাল টু বি ক্রস সি। গুণ করলেও সেই একই নিয়ম, মানে গুণ করলে একটা সংখ্যা গুণ করলেও এর কোনো পরিবর্তন হবে না। এ লেস দ্যান বি এবং যদি সি গ্রেটার দ্যান 0 হতে হবে, সি গ্রেটার দ্যান 0 ভাগ করার জন্য এ ক্রস সি লেস দ্যান বি ক্রস সি, এখানে সি গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে এইগুলো সব, এই যে আমি এইগুলো করলাম, এইগুলোকে বলা হয় বাস্তব সংখ্যার, এগুলো মনে রাখতে হবে, বাস্তব সংখ্যার ক্রম সংক্রান্ত স্বতঃসিদ্ধ। আচ্ছা, আমরা তাহলে আগের দিন মূলদ সংখ্যা পড়েছিলাম। মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ। মূলদ সংখ্যা কাকে বলে পড়েছিলাম? পি বাই কিউ আকারে প্রকাশ, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 এবং পি কিউ দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা আমরা পড়েছিলাম। এইবার কিছু সংখ্যা আছে, যেরকম 2/5 যদি করি, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? দশমিক দিয়ে 20, 4 5 20। এটা ভাগটা মিলে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি ভাগটা তো মিলে যাচ্ছে। আর আমরা যদি 1/3 করি, এটাকে যদি করি, তাহলে দেখো 30, শূন্য দিলাম, 3 6 18, 2 20, 3 6 18, 2 20, 3 6 18, 2। দেখো এই ভাগটা আর মিলছে না, এই ভাগটা মিলে গেল কিন্তু এই ভাগটা মিলছে না। পরপর 6 6 6 6 পরপর যতই লিখবো এটা হবে, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে 1.3 = 0.66। এই ভাগটা যে মিলছে না, পরপর 6 6 হতে হতে যাচ্ছে অসীম পর্যন্ত, এইটাকে আমরা লিখতে পারি 0.6 পৌনপণিক। মাথায় একটা ফোঁটা দিতে হবে, এটাকে বলা হয় পৌনপণিক। এটা হচ্ছে একটা অসীম আবৃত দশমিক। এটা হচ্ছে অসীম আবৃত দশমিক। যে সংখ্যাগুলো ভাগ করে মিলবে না, যেরকম 5 × 3, এটা যদি করি তাহলে 3 × 1 = 3, 2 দশমিক দিলাম 20, 3 6 18, 2 20, 3 6 18, 2। আবার দেখো সেই একই রকম 6 6 6 6 চলতে থাকবে। তাহলে 5 × 3টাকে আমরা লিখতে পারি 1.6। যে সংখ্যাটা রিপিট হবে, 6টা বারবার রিপিট হচ্ছে, ওই জন্য 6টাকে আমরা একবার লিখবো এবং তার মাথায় একটা পৌনপণিক চিহ্ন দেবো, এটা হচ্ছে পৌনপণিক। তাহলে 5 × 3টাকে আমরা এইভাবে লিখলাম। এইগুলো সব অসীম, যেগুলো ভাগ করে মিলে যাবে। এটা যেরকম ভাগ করে মিলে গেছে 2 এর 5টা, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আর এটা যে ভাগ করে মিলছে না, সেটা হচ্ছে অসীম আবৃত দশমিক। এগুলোকে বলা হয় অসীম আবৃত দশমিক সংখ্যা। আচ্ছা, পেজ নম্বর 14, এটা হচ্ছে 37 দাগ। কোনটা সসীম ভাগ না করে বলতে হবে। 19 এর 80, এটা কি সসীম না অসীম? 19 80 হচ্ছে 5 × 2⁴, 516। আচ্ছা, এটা হচ্ছে 19 ভাগ 80, 19 নিলাম,
0.0 16 30 24 56 এটা মিলে যাচ্ছে, তাহলে এটা মিলে যাচ্ছে 1980 মিলে যাচ্ছে। এটা এসছে 0.2375, এটাকে আমরা বলবো সসীম। এটা তাহলে একটা সসীম দশমিক সংখ্যা হলো, সসীম দশমিক সংখ্যা। কিন্তু যদি 3-এর 24 করি, এটা সমান সমান 1-এর 8 লিখতে পারি, 1 10 8 1 8 2 20 8 2 16 4 40 5 হলো 40। এটাও মিলে যাচ্ছে, এটাও ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে এটাও একটা সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এইবার আমরা এক্সারসাইজের অঙ্ক করি। এক্সারসাইজের অঙ্ক কোষে দেখি 1.3 কোষে দেখি 1.3 পেজ নম্বর হচ্ছে 19। এই অঙ্কর 1-এর 1 17 রাশি, এটা করলাম, এটা আমরা করলাম, এটা কি হলো তাহলে সসীম, আগে করলাম দশমিক সংখ্যা, এটা সসীম দশমিক সংখ্যা হলো। আচ্ছা, তারপরে পরেরটা দেখো, পরেরটা যদি 5 নম্বরটা করি 4/35, এটা যদি করি দশমিক দিয়ে 40 হচ্ছে, 35 হচ্ছে, 35 5 50 35 15 150, 4 5 20 শূন্য হাতে 2 3 4 12 2 14 100 35 2 70 30 300 5 9 45-এর 5 হাতে 4 3 9 27 আর 4 9 দিয়ে হবে না, 8 দিয়ে যাবে। 5 8 40-এর 0 হাতে 4 3 8 24 আর 4 28 20 35। তাহলে এটা পরপর ভাগ করে আবার 10 ফিরে এলো, এই যে 10 ফিরে এসেছিল আবার 10 ফিরে এলো, তাহলে এটা একটা অসীম, অসীম আবৃত সংখ্যা, অসীম আবৃত সংখ্যা, এটা হচ্ছে অসীম বিস্তৃত হচ্ছে। আচ্ছা, 2-এর 3টা করি 3/13, এটা করলে আমরা 3 দশমিক দিয়ে 30 নিয়েছি, 13 2 26 4 40 13 3 13 39 1 10, এখানে আবার একটা শূন্য নিতে হবে, নিয়ে 100, এটা হচ্ছে 7 13 91, এটা তাহলে হচ্ছে 91, এটা হচ্ছে 9 হচ্ছে 90, তাহলে এখান থেকে হচ্ছে 6 13 78 2 12 20, তাহলে এখান থেকে আবার হচ্ছে 9 13 117 3, আবার 3 ফিরে আসছে, তাহলে এটা হচ্ছে একটা অসীম, অসীম সংখ্যা। 3 ফিরে আসছে মানে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারবো 3/13, এটাকে আমরা পড়ে এসছে 2 3 0 7 6 9, যেহেতু এই 9-এর পরে আবার 2 ফিরে আসছে, তাই 9-এর মাথায় পৌনঃপুনিক হবে, 2-এর মাথায় পৌনঃপুনিক হবে, এটা হচ্ছে একটা অসীম সংখ্যা। আচ্ছা, 3 নম্বরে আছে কি p/q আকারে প্রকাশ করি, যেখানে p/q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। এটা 3-এর 2টা করি 1.3 পৌনঃপুনিক। এটা করার নিয়ম হচ্ছে প্রথমে পুরো সংখ্যাটা লিখে নিতে হবে, এবার যে সংখ্যাগুলোর মাথায় পৌনঃপুনিক নেই, দশমিক সব কিছু, সেটাকে এর থেকে বিয়োগ করব, ভাগ যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে সেটাকে 9 লিখব দশমিকের পরে, তাহলে এটাই হচ্ছে নম্বর, এটা হচ্ছে 12/9, 3 4 12 4 3, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তারপরে আমরা 6 দাগটা করি 0.17 পৌনঃপুনিক, এটাকে আবার কি লিখব, তাহলে পুরো সংখ্যাটাকে আগে লিখে নিতে হবে, এমনি সংখ্যাগুলোকে
দশমিকের আগে বা পরে যাই হোক না কেন যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে বিয়োগ করতে হবে। এটা লেখার আবার নিয়ম হচ্ছে যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে সেটাকে শুধুমাত্র 9 লিখবো, আর দশমিকের পরে যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেগুলো ততগুলো 0 লিখবো। এখানে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, দশমিকের পরে একটা 0 লিখেছি, তাহলে 16/90, তাহলে 4/45, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এই দাগটা করি, এটা হচ্ছে 0.001, এই দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে এটার নিয়ম হচ্ছে প্রথমে 1 লিখবো, মানে দশমিকের পুরো সংখ্যাটা এমনি লিখবো সব দশমিক বা পৌনঃপুনিক ছাড়া। তারপরে এখানে কোনো পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে কোনো সংখ্যা নেই, তাহলে কোনো কিছু বিয়োগ হচ্ছে না। নিচে হচ্ছে দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক, যেহেতু প্রথমটার আর শেষটার মাথায় পৌনঃপুনিক দশমিকের পরে, তাহলে 3টে 9 লিখবো। এটাই হচ্ছে আনসার। নিয়ম হচ্ছে পৌনঃপুনিক লেখার নিয়ম এভাবে। আচ্ছা, 6 দাগটা করি। 6 দাগটা হচ্ছে 3-এর 7 ও 1-এর 11-র মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লেখি। 3-এর 7, 3-এর 7টাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা করলাম 3, 30, 3 7 21, 4 7 28, 2 20, 7 2 14, 6 7, 7 8 56, 4 40, 7 5 7 35, 5 50, 7 7 49, 1 10, 7 কে 7, আবার 3 ফিরে এলো, তাহলে 3-এর 7টাকে আমরা লিখতে পারি 0.42857, 1-এর পরে আবার 4 চলে আসবে, ওই জন্য 1-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক। 3-এর 7টাকে আমরা এভাবে লিখতে পারি। আর 1-এর 11, 1-এর 11টাকে ভাগ করলে আমরা আসবে করি 0.0, একটা 0ই হচ্ছে না, আবার একটা 0 দিয়ে এখানে 0 লিখতে হচ্ছে, লিখে তাহলে 9 11 99, 1 10, আবার একটা 0 লিখতে হচ্ছে, 9 11 99, তাহলে 1-এর 11টা আমাদের আসছে 0.09, দুটোর মাথায় পৌনঃপুনিক, এইভাবে আসছে 1-এর 11। তাহলে 3-এর 7টা হচ্ছে 3-এর 7টাকে আমরা কি লিখেছিলাম, এটা হচ্ছে 0.428571, এটার মাথায় পৌনঃপুনিক, এবং 1-এর 11 এই সংখ্যাটা হচ্ছে 09, দুটোর মাথায় পৌনঃপুনিক। এবার বলেছে এই দুটোর মধ্যে ভিন্ন অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে যেটা হচ্ছে অসীম আবৃত দশমিক। ঠিক আছে, এটাকে কিভাবে লিখবো সেটা, এই সংখ্যার থেকে 0.4 এবং 0 এর মাঝখানের সংখ্যা লিখতে হবে। যেরকম ওর মাঝখানের সংখ্যা আমরা একটা লিখতে পারি 1 2 1 2 2 1 2 2 2, এইভাবে পরপর যাবে, পরেরটা 1, এইটা একটা সংখ্যা হতে পারে। আর একটা সংখ্যা হচ্ছে 3 7, 3 মানে 4-এর থেকে কম, তাহলে এরকমভাবে একটা লিখতে পারি 3 7 7, 3 7 7 7, আবার 3, এইভাবে যেতে পারে। তাহলে দুটো ভিন্ন অমূলদ সংখ্যা হচ্ছে এটা। আচ্ছা, 7 দাগে বলছে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা সেটা লিখি। 3 যদি করি 6.5757, এটাকে আমরা লিখতে পারি 6.57 পৌনঃপুনিক, এটা তাহলে মূলদ সংখ্যা হচ্ছে, এটা p/q আকারে প্রকাশ করতে পারবো, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এবং 4 দাগটা হচ্ছে 1.10101001, এই সংখ্যাটা কোনোদিন শেষ হবে না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরকম টাইপসের সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যার সব নিয়মগুলো শিখলাম, পৌনঃপুনিকের নিয়মগুলো শিখলাম কিভাবে করতে হবে, এভাবেই এইগুলো করতে হয়। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস শেষ করছি।